করতে আজ আপনাদের জন্য থাকছে এডগার অ্যালেন পোয়ের লেখা দ্য পিট অ্যান্ড দ্য পেন্ডুলাম গল্পটির বাংলা অনুবাদ। নিতল গহ্বর, নিঠুর দোলক। এডগার অ্যালেন পো ছিলেন একজন আমেরিকান লেখক, সম্পাদক এবং একজন সাহিত্য সমালোচক। তার জন্ম হয় 19 জানুয়ারি 1809 সালে বোস্টনে, ইউনাইটেড স্টেটসে। তার ছোট গল্প এবং কবিতা অত্যন্ত জনপ্রিয়তা পায়। তার উল্লেখযোগ্য লেখার মধ্যে আছে দ্য ব্ল্যাক ক্যাটের মতন দুর্দান্ত ছোট গল্প। তার মৃত্যু হয় 1849 সালে ইউনাইটেড স্টেটসে। আজকের এই গল্পটি লেখা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকাকে মাথায় রেখে। অ্যাডলফ হিটলারের একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা এবং ইহুদি হত্যা ও ভয়াবহ নিষ্ঠুরতাকে উপজীব্য করেই এই গল্পের সৃষ্টি। শুরু হচ্ছে নিতল গহ্বর, নিঠুর দোলক। অসুখে ধুঁকছিলাম, মরতে বসেছিলাম। যন্ত্রণায় মনের ভেতর পর্যন্ত মোচড় দিচ্ছিল। ওরা যখন আমার বাঁধন খুলে দিল, উঠে বসার অনুমতি দিল, মনে হলো এই বুঝি অজ্ঞান হয়ে আবার পড়ে যাব। প্রাণদণ্ডের হুকুমটুকুই কেবল শুনতে পেয়েছিলাম। তারপর সব শব্দ মিলেমিশে একাকার হয়ে গেল। শেষ মুহূর্তে বিচারকের ঠোঁটের রং দেখতে পেয়েছিলাম, সাদা হয়ে গেছে। নারকীয় নিপীড়নের এই দণ্ড তাদের মুখ দিয়ে বের করতে গিয়েই অবস্থা কাহিল হয়ে পড়েছে। আমার তাহলে কি হবে? জ্ঞান হারালাম তারপরেই। পুরোপুরি জ্ঞান ফেরার আগে আবছা একটা অনুভূতি মন আর শরীরের উপর অসহ্য চাপ সৃষ্টি করে গিয়েছিল। সব মনেও করতে পারছি না, বড় অস্পষ্ট। বুকের মধ্যে হৃৎপিণ্ড যেন ফেটে যাচ্ছিল। চোখ খুলিনি এতক্ষণ, তবে বুঝতে পারছিলাম শুয়ে আছি চিত হয়ে। বাঁধন নেই। হাত বাড়ালাম, শক্ত আর ভিজে মতো কি যেন হাতে ঠেকল। কি হতে পারে জিনিসটা, এই ভাবতেই কয়েকটা মিনিট কাটিয়ে দিলাম। চোখ মেলার সাহস হলো না। শেষে এক ঝটকায় দু চোখের পাতা খুলে ফেললাম, আর সইতে পারলাম না বলে। নিঃসীম অন্ধকার, পাতাল কারাগার নিশ্চয়ই। মেঝে তো পাথরের, তবে কি আমাকে জ্যান্ত কবর দিয়ে গেল? নিদারুণ ভয়ে ছিটকে দাঁড়িয়ে উঠেছিলাম। দুহাত সামনে বাড়িয়ে টলে টলে এগিয়ে গিয়েছিলাম। কিছুই তো দেখতে পাচ্ছি না, কিন্তু সমাধি গহ্বরের দেয়াল তো হাতে ঠেকবে, কিন্তু ঠেকছে না তো। তার বদলে যা ঠেকলো হাতে, তা পাথরের দেওয়াল। মসৃণ হড়হড়ে ঠান্ডা। হাত বুলিয়ে এক পাক ঘুরে এসেছিলাম। প্রতি পদক্ষেপে গা শিরশির করে উঠছিল। টোলডোর এই পাতলা কারাগারের অনেক গা হিম করা গল্প মাথায় ভিড় করে আসছিল। তাই পা টিপে টিপে অনেকক্ষণ যাওয়ার পর মনে হলো গোল হয়ে ঘুরছি দেওয়াল ধরে। কিন্তু শুরু করেছিলাম কোত্থেকে? পকেট হাতড়ালাম। না, ছুরিটা নেই। আমার নিজের জামা কাপড় নেই। আলখাল্লার মতো কি একটা পরিয়ে রেখেছে আমায়। অজ্ঞান অবস্থায় টের পাইনি। ছুরিটা থাকলে দেওয়ালের খাঁজে গুজে রেখে এক পাক ঘুরে এসেই বুঝতে পারতাম শুরু করেছিলাম কোথা থেকে। আলখাল্লা থেকে একটা লম্বা উল টেনে নিলাম, বিছিয়ে রাখলাম মেঝের উপর, দেওয়াল থেকে লম্বভাবে। মেঝেতে পা রোগড়ে রোগড়ে এক পাক ঘুরে আসতেই পা ঠেকল উলে। কিন্তু কপা হাঁটলাম, এত কাহিল বোধ করছি যে মাথাও ঠিক রাখতে পারছি না। স্যাঁতসেঁতে হড়হড়ে মেঝের উপর দিয়ে আবার পা রোগড়ে এগোতে গিয়ে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়লাম। পড়েই রইলাম। এত অবসন্ন, ঘুমিয়ে পড়লাম ওইভাবেই। ঘুম ভাঙার পর আবার দেওয়াল ধরে টহল দেওয়া শুরু করলাম। মুখ থুবড়ে পড়ার আগে 48 বার পা ফেলেছিলাম। এখন 52 বার পা ফেলেই উলের উপর এসে গেলাম। তার মানে কারাগারের বের 100 পা, অর্থাৎ 50 গজ তো বটেই। তবে আকৃতিটা ঠিক কিরকম তা বুঝতে পারলাম না। হাত বুলোনোর সময় অবশ্য অনেকগুলো কোণে হাত ঠেকেছিল। তা থেকে পাতাল সমাধির আকার ধারণায় আনা যায়নি।
এই যে এত গবেষণা করে যাচ্ছিলাম, এর পেছনে উদ্দেশ্য ছিল সামান্য, আশা ছিল না একেবারেই। তবে একটা আবছা কৌতূহল আমাকে যেন তাড়িয়ে নিয়ে যাচ্ছিল নিরন্ধ্র এই তমসার মধ্যে। প্রথম প্রথম খুব হুঁশিয়ার হয়ে পা ফেলছিলাম, কেননা মেঝে তো শ্যাওলা হরহরে, রীতিমতো বিশ্বাসঘাতক। যদিও শক্ত মেঝে, তাহলেও পা ফেলতে বেশ ভয় হয়। তারপর অবশ্য ভয় কেটে গেছিল, ফটাফট পা ফেলে এগিয়ে গিয়েছিলাম। মতলব ছিল সমাধি গহ্বরের বেশ কতখানি তা হেঁটে দেখে নেব। তাই আড়াআড়িভাবে হাঁটছিলাম, সীমাহীন আধার ভেদ করে। 10-12 পা এইভাবে যাওয়ার পরেই আলখাল্লা থেকে টেনে ছিঁড়ে নেওয়া উলের খানিকটা পায়ে জড়িয়ে যাওয়ায় হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়েছিলাম কঠিন শিলার ওপর। ধরাম করে আচমকা আছাড় খেয়েছিলাম বলেই চমকে দেওয়ার মতন পরিস্থিতিটা সেই মুহূর্তে খেয়াল করতে পারিনি। সেকেন্ড কয়েক ওইভাবে মুখ থুবড়ে ধরাশায়ী থাকবার পর ব্যাপারটা আমার মনোযোগ আকর্ষণ করেছিল। ব্যাপারটা এই, আমার চিবুক কারাগারের পাথুরে মেঝেতে ঠেকে আছে ঠিকই, কিন্তু ঠোঁট আর মুখের উপর দিকের অংশ কিছুই স্পর্শ করছে না। যদিও মনে হচ্ছে থুতনি থেকে বেশ উঁচুতেই রয়েছে এরা, অথচ ছুঁয়ে যাচ্ছে না কিছুই। একই সঙ্গে মনে হচ্ছে যেন কপালে এসে লাগছে পাঁকির বাষ্প, নাকে ভেসে আসছে পচা ফাঙ্গাসের অদ্ভুত গন্ধ। দুহাত বাড়িয়ে দিয়েছিলাম সামনে, শিউরে উঠেছিলাম তৎক্ষণাৎ। আমি মুখ থুবড়ে পড়েছি একটা গহ্বরের কিনারায়। সে গহ্বরের তলদেশ কোথায় তা তো জানিই না। গোলাকার গহ্বরের পরিধি কতটা তাও বুঝবার উপায় আমার নেই। কিনারার ধার থেকে হাতড়ে হাতড়ে এক টুকরো পাথর খসিয়ে এনে ফেলে দিয়েছিলাম গহ্বরের মধ্যে। গহ্বরের গায়ে ধাক্কা খেতে খেতে পাথরের টুকরো সবেগে নেমে গিয়েছিল পাতাল প্রদেশে। ধাক্কার শব্দ, ধ্বনি আর প্রতিধ্বনির ঢেউ তুলে এনে আছাড় দিয়ে ফেলে গেছিল কানের পাতায়। তারপর পাথর একটা চাপা শব্দে গোদ খেয়েছিল জলের মধ্যে। প্রবলতর প্রতিধ্বনি গুম গুম শব্দ করে ধেয়ে এসেছিল উপর দিকে। একই সঙ্গে আচমকা একটা শব্দ ভেসে এসেছিল আমার মাথার ঠিক উপর দিক থেকে, ঠিক যেন একটা দরজা খুলেই বন্ধ হয়ে গেল। চকিতের জন্য আলোর রেখা নিরন্ধ অন্ধকারকে চমকিত করে দিয়ে আঁধারেই অদৃশ্য হয়ে গেল আবার। কি ধরনের মৃত্যুর ফাঁদ পেতে রাখা হয়েছিল আমার জন্যে তা তৎক্ষণাৎ বুঝতে পেরে অস্ফুট আর্তনাদ করে উঠেছিলাম। নিজের গলার আওয়াজ শুনেও তখন চমকে উঠেছিলাম। 2 ধরনের মৃত্যুর ব্যবস্থা আছে শুনেছিলাম এই ভূগর্ভ কারাগারে। প্রথমটা নিষ্ঠুর নির্যাতন সইতে না পেরে তিলে তিলে মরতে হয়। দ্বিতীয়টা আরও ভয়াবহ। আমাকে এই দ্বিতীয় মৃত্যুর দিকেই ঠেলে দেওয়া হচ্ছিল। আমার কপাল ভালো, তাই আর এক পাও এগোয়নি। মুখ থুবড়ে পড়েছিলাম বলেই গহ্বরের মধ্যে তলিয়ে যায়নি হয়তো। আতঙ্কে আমার প্রতিটি স্নায়ু থরথর করে কেঁপে উঠেছিল নারকীয় গহ্বরে তলিয়ে যাওয়ার পরের অবস্থাটা কল্পনা করতে গিয়ে। নিপীড়নের আরও অঢেল ব্যবস্থা নিশ্চয়ই মজুদ রয়েছে এ গহ্বরের তলদেশে। বেঁচে গেছি ভাগ্য সহায় ছিল বলে। টলতে টলতে উঠে দাঁড়িয়েছিলাম। ঠকঠক করে কাঁপছিল পা থেকে মাথা পর্যন্ত। কিভাবে যে হাতড়ে হাতড়ে পাথরের দেওয়ালের পাশে ফিরে এসেছিলাম তা শুধু আমি আর ঈশ্বর জানেন। পণ করেছিলাম এই দেওয়ালের আশ্রয়েই থাকবো এখন থেকে। মরতে হয় এখানেই মরব। নিতল গহ্বরের আতঙ্ক ঘন তলদেশে আছড়ে পড়ার চেয়েও তা 100 গুণে শ্রেয়। যেহেতু গহ্বরের তলায় কি আছে তা জানি না, তাই অজানা বিভীষিকার ধারা কল্পনার ডালপালা মেলে ধরে পঙ্গু করে তুলল আমার মস্তিষ্ককে। না জানি এই কারাগারের নানা দিকে এই ধরনের আরও কত কুৎসিত আর বীভৎস মৃত্যুর ফাঁদ না পেতে রেখে দিয়েছে অমানুষ জল্লাদরা। আমার মনের অবস্থা তখন যদি অন্যরকম হতো, তাহলে বোধহয় গহ্বরে ঝাঁপ দিয়েই সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দিতাম। সেটাও যে সহজতর হতো না সেই ভাবনাও কুড়ে কুড়ে খাচ্ছিল মাথার কোষগুলোকে। কেননা আমি তো শুনেছি এই পাতাল গহ্বরে যাদের আনা হয় নিমেষ মৃত্যু তাদের কপালে লেখা থাকে না। এদের পৈশাচিক প্ল্যানই হলো একটু একটু করে মারো কয়দিকে। প্রক্রিয়াগুলো শুনলেই নাকি গায়ের রক্ত জল হয়ে যায়।
নিদারুণ উত্তেজনা তরুণ জেগেছিলাম ঘন্টার পর ঘন্টা। তারপর ঘুম নামল চোখে। ঘুম ভাঙার পর হাতের কাছেই পেলাম এক জগ জল আর এক টুকরো রুটি। প্রথমবার যখন ঘুমে বেহুশ হয়েছিলাম তখন এই দুটো জিনিস পেয়েছিলাম ঘুম ভাঙার ঠিক পরেই। এখনো আবার কেউ এসে রেখে গেছে আমাকে ঘুমে অচেতন দেখে। ও, আড়াল থেকে তাহলে দেখছে আমার মৃত্যু যন্ত্রণা। পিশাচ কোথাকার। খিদের চোটে কোতকোত করে গিলে খেয়েছিলাম রুটি, ঢকঢক করে খেয়েছিলাম জল। তারপরেই আশ্চর্য ঘুম নামল দু চোখে। নিশ্চয়ই ঘুমের আড়ক মেশানো ছিল জলে। ঘুমোলাম সেই মরার মতন। কতক্ষণ ঘুমিয়েছিলাম তা বলতে পারবো না, তবে ঘুম যখন উড়ে গেছিল চোখের পাতা থেকে তখন আশেপাশের দৃশ্য আর ততটা অদৃশ্য থাকেনি। যেন গন্ধক দুতির মধ্যে দিয়ে দৃশ্যমান হয়ে উঠেছিল প্রতিটি বস্তু। বিচিত্র এই প্রভার উৎস কোথায় প্রথমে তা ঠাহরি করতে পারিনি, কেননা আমি তখন আবিষ্ট হয়ে দেখছিলাম কারাগারের চেহারা। ভুল করেছিলাম কারাগারের সাইজের আন্দাজ হিসাবে। দেওয়ালের পরিধি 25 গজের বেশি নয় কোনো মতেই। ছোট হলেও পরিত্রাণের পথ যখন নেই তখন খামোখা তা নিয়ে ভেবে আর লাভ কি। তাই ছোটখাটো ব্যাপারগুলোর দিকে কৌতূহল জাগ্রত করেছিলাম। পরিধির মাপে হিসাবে ভুল করেছিলাম কিভাবে তাও বুঝেছিলাম। প্রথমবার প্রায় 1 চক্কর ঘুরে এসে হোঁচট খেয়ে পড়েছিলাম উলের কয়েক পা দূরেই। তারপর টেনেই ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই আবার উল্টো দিকে হেঁটেছিলাম। ঘুমের ঘোরে বাঁ দিকে না গিয়ে ডান দিকে হেঁটেছিলাম, তাই দ্বিগুণ মনে হয়েছিল গহ্বরের বেড়। কারাগারের আকৃতি নিয়েও ভুল ধারণা হয়েছিল। হাত বুলিয়ে ঘুমের ঘোরে যেগুলোকে কোণ বলে মনে করেছিলাম আসলে তা খাঁজ, অজস্র খাঁজ কাটা দেওয়াল। দেওয়াল ঢুকে রয়েছে এই সব খাঁজের মধ্যে। অন্ধকারে তাই মনে হয়েছিল দেওয়াল বুঝি গোল হয়ে ঘুরে গেছে। এখন আর সে বিভ্রান্তি নেই, পরিষ্কার দেখতে পাচ্ছি ঘরটা। ঘরটা চৌকোন আকৃতির। দেওয়ালও পাথর দিয়ে তৈরি নয়, লোহা বা অন্য কোনো ধাতু দিয়ে করা। অজস্র কিংভূত ছবি আঁকা রয়েছে চার দেওয়ালেই। কুসংস্কারে ডুবে থাকা মাঠের সন্ন্যাসীদের মগজ থেকেই কেবল এরকম উদ্ভট কল্পনার আকৃতি সম্ভবপর হয়। প্রতিটি মূর্তি অপার্থিব, অমানুষিক, পৈশাচিক। কিছুক্ষণ চেয়ে থাকলেই মাথার মধ্যে ঘোর লেগে যায়, রক্ত হিম হতে শুরু করে। যদিও পাতালে স্যাঁতস্যাঁতানির জন্য বিদঘুটে আকৃতিদের রং ফিকে হয়ে এসেছে। বিকট অবয়বগুলো আর তেমন স্পষ্ট নয়, তা সত্ত্বেও যা দেখতে পাচ্ছি ওই অপার্থিব আলোর মধ্যে দিয়ে, তার প্রতিক্রিয়াতেই তো আমার মাথার চুল খাড়া হবার উপক্রম হয়েছে। পাথুরে মেঝের ঠিক মাঝখানে রয়েছে পাতালকূপটা। গোটা ঘরে গহ্বর ওই একটাই, একদম গোলাকার। আমি চিত হয়ে শুয়ে আছি একটা কাঠের কাঠামোর ওপর। ঘুমে অচেতন থাকার সময় আমাকে এই অবস্থায় আনা হয়েছে এখানে। মজবুত পটি দিয়ে এই কাঠামোর সঙ্গে আমাকে পেঁচিয়ে বেঁধে রাখা হয়েছে। বেরিয়ে আছে শুধু মুন্ডু আর বাঁ হাতের একটুখানি, যাতে কষ্টের সৃষ্টে এক হাত বাড়িয়ে মাটির থালার উপর রাখা মাংস টেনে নিয়ে মুখে পুড়তে পারি। জলের জগ উধাও। ভয়ানক ব্যাপার, তাতে কোনো সন্দেহ নেই, কারণ তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছে। তেষ্টা আরও বাড়বে ওই মাংস খেলে, কারণ ওতে প্রচুর ঝাল মশলা চর্বি দেওয়া হয়েছে পিপাসা বাড়িয়ে দেওয়ার জন্য। যন্ত্রণা সৃষ্টির আর এক পরিকল্পনা, কসাই কোথাকার। এরপর তাকিয়েছিলাম কারাগারের কক্ষের কড়িকাঠের দিকে। প্রায় 30-40 ফুট ওপরে দেখতে পাচ্ছি ধাতুর চাদর দিয়ে মোড়া সিলিং। দেওয়াল চারটে যেভাবে তৈরি প্রায় সেইভাবেই। দৃষ্টি আকর্ষণ করেছিল একটাই জিনিস, মহাকালের একটা প্রতিকৃতি, তবে গতানুগতিক কাস্তে নেই হাতে। তার বদলে রয়েছে একটা দোলক, ঘড়ির পেন্ডুলামের মতন। দোলকটা যেন একটা ক্ষুরোধার কাস্তে। তাই দেখছিলাম বলেই মনে হয়েছিল শানিত কাস্তে যেন অল্প অল্প দুলছে। চোখের ভুল ভেবে আরও খুঁটিয়ে দেখছিলাম। এবার আর ভুল বলে মনে হয়নি, কাস্তে দোলক সত্যি দুলছে, খুব আস্তে। চোখ সরিয়ে নিয়ে তাকিয়েছিলাম দেওয়ালের অন্যান্য দৃশ্যের দিকে। খুটখাট খড়মড় আওয়াজ শুনেই চোখ ঠিকরে এসেছিল মেঝের দিকে।
ডান দিকের কোনো গর্ত থেকে পালে পালে ধেরে ইঁদুর আগুন রাঙা বুভুক্ষু চোখে ধেয়ে আসছে মাংসপিণ্ডের দিকে। অতি কষ্টে খাবার বাঁচালাম শয়তানদের ধারালো দাঁতের খপ্পর থেকে, তাড়িয়েও দিলাম কুচুটে করাল প্রাণী বাহিনীকে। প্রায় আধ ঘন্টা পরে, 1 ঘন্টাও হতে পারে, সময়ের হিসেব রাখার কোনো উপায় তো ছিল না। ওপরে সিলিংয়ের দিকে চাইতেই খটকা লেগেছিল। স্পষ্ট দেখলাম পেন্ডুলাম আরও বেশি দুলছে, প্রায় গজখানেক জায়গা জুড়ে দুলেই চলেছে। হতভম্ব হলাম, ভয়ার্থ হলাম পেন্ডুলামের চেহারা দেখে। তলার দোলকটা একটা ভারী খুঁড়ের মতন ধারালো কাস্তে ছাড়া কিছুই নয়। দুপাশে শিঙের মতন উঁচু হয়ে থাকা অংশ দুটো তলার দিকে, মস্ত দোলকটা তলার অংশ বেঁকানো ফলকের মতো, যা বাতাস কেটে আসছে যাচ্ছে শাঁসা শব্দে। রক্ত হিম হয়ে গেল আরও একটা ব্যাপার লক্ষ্য করে। শানিত এই দোলক বেশ খানিকটা নিচেও নেমে এসেছে। পিশাচ সমঘাতকেরা তাহলে আমায় দগ্ধে দগ্ধে মারার নতুন প্ল্যান এঁটেছিল। এ খবরে যাদের আটক রাখা হয় তাদের মারা হয় তিল তিল করে, এটা আমি জানতাম। ওরা তাই কুয়োয় নিজেরাই আমাকে ছুঁড়ে ফেলে দেয়নি, ভেবেছিল আমি হেঁটে গিয়ে ঢুকে যাব নিঃসীম অন্ধকারে। আমার সেই পতন দৃশ্য দেখবার জন্যই ওপরের দরজা ফাঁক করে রেখেছিল নিমেষের জন্যে। যখন দেখল কপাল জোরে বেঁচে গেছি, তখন আয়োজন হয়েছে আর এক মানসিক অত্যাচারের। ধারালো দোলকের দুলে দুলে নেমে আসা। অমানুষ না হলে এমন অভিনব ফন্দি কারো মাথায় আসে? কত ঘন্টা কত দিন যে নির্মম মানসিক ধকল সয়ে গেছিলাম, সে হিসেব দেওয়ার ক্ষমতা আমার নেই। সমস্ত বোধ শক্তি হারিয়ে ফেলেছিলাম। সভয়ে বিস্ফারিত চোখে শুধু দেখছিলাম ঘন্টায় ঘন্টায় দুলে দুলে রক্তলোলুপ খড়গ নেমে আসছে নিচের দিকে। নামতে নামতে এসে গেছিল বুকের এত কাছে যে ইস্পাতের গন্ধ ভেসে আসছিল আমার নাকের মধ্যে। দমকে দমকে এক এক ঝটকান দিয়ে ধারালো খড়গ আমার নাকের ওপর ছুঁড়ে দিয়ে গেছে ইস্পাতের শীতল গন্ধ। মৃত্যুর হাতছানি প্রকট হয়ে উঠেছিল তার মধ্যে। নির্নিমেষে সেই দুলন্ত মৃত্যুদূতকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন দেখতে দেখতে সহসা আমি সর্বাঙ্গ এলিয়ে দিয়ে শীতল হয়ে পড়েছিলাম। আসন্ন ঝকমকে মৃত্যুকে দেখে অকস্মাৎ প্রশান্তির ঢল নেমেছিল আমার প্রতিটি অনুপরমাণুতে। বোধহয় জ্ঞানও হারিয়ে ফেলেছিলাম। কিছুক্ষণ আর কোনো খেয়াল ছিল না। মর্মান্তিক যাতনা থেকে মুক্তি পেয়েছি দেখে অন্তরালে পিশাচঘাতকরা নিশ্চয়ই মুষড়ে পড়েছিল, তাই পেন্ডুলামের দুলুনিও বন্ধ করে রেখেছিল। কতখানি বিকট কুটিল মন থাকলে এইভাবে দগ্ধে দগ্ধে মারার ইচ্ছেটা হয়। সে ভাবনারও আর সময় পায়নি, কেননা খড়গদোলক আবার তুলতে শুরু করেছিল। আবার সাঁই সাঁই শব্দে বাতাস কেটে আমার বুকের ঠিক ওপর দিয়ে চলে যাচ্ছিল লৌহ কারাগারের এদিক থেকে সেদিক। প্রায় 30 ফুট জায়গা জুড়ে অবিরাম চলিয়ে যাচ্ছিল দুলুনি। নামছে, হ্যাঁ সে নামছে একটু একটু করে। লক্ষ্যস্থল আমার বুকের মধ্যপ্রদেশ। এই অবস্থায় খিদে তেষ্টা উড়ে যাওয়ার কথা, আমার কিন্তু পেট চুয়ে উঠেছিল। বাহাত বাড়িয়ে মাংস টুকরো ধরে মুখের কাছে টেনে এনেছিলাম। ইঁদুর শয়তানেরা ঠুকরে ঠুকরে বেশিরভাগই খেয়ে গেছে। খেতে গিয়েও বিদ্যুতের মতোই একটা বুদ্ধি ঝলসে উঠেছিল মাথার মধ্যে। ক্ষীণ আশার প্রদীপ টিমটিম করে জ্বলে উঠেছিল মগজে। স্নায়ুগুলি বুঝি নৃত্য করে উঠেছিল সেই আশার ম্লান আভায়। কাঠ হয়ে পড়ে থেকে ছলছল চোখে দেখে গিয়েছিলাম খড়গের আনাগোনা। ডাইনে বাঁয়ে দুলে দুলে বাতাস কেটে কেটে লোলুপ খড়গ নামছে শন শন শব্দের তালে তালে। আমি অট্টহাসি হাসছি এখন উন্মাদের মতো। কখন হুঙ্কার দিচ্ছে বিকৃত উল্লাসে। নামছে নামছে রক্তলোলুপ পিশাচ খড়গ, নামছে তো নামছে এই বিরামহীন ছন্দে নির্ভুল লক্ষ্যে নেমে আসছে আমার বক্ষ দেশের মাঝখান লক্ষ্য করে। এসে গেছে ইঞ্চি তিনেক উপরেই। আর একটু নেমে এসে প্রথমেই কাটবে আমার আলখাল্লা। আরে আলখাল্লার উপরেই তো আছে পটির বাঁধন। একটাই পটি দিয়ে পেঁচিয়ে বাঁধা হয়েছে কাঠের ফ্রেমের সঙ্গে। এক জায়গা কেটে গেলেই বাঁ হাত দিয়ে টেনে সমস্ত বাঁধন খসিয়ে ফেলতে পারবো। আশা আমার সেইটাই। কিন্তু পটি বুকের উপর আছে তো,
খড়গের ফলক বুকের যেখানটায় আগে স্পর্শ করবে পুটি কি সেখানেই আছে? মাথা উঁচু করে দেখেছিলাম বুক, না, নেই, পুটি নেই। বুকের ঠিক সেই জায়গাটাতেই নেই, পুটি আছে আশেপাশে। খড়গ যেখানে বুক কাটবে সেই জায়গায় রাখা হয়নি পুটির ফাঁস। ইঁদুরের দল তখন আমাকে ছেকে ধরেছে। কোনোই পর্যন্ত বাহাত আলগা করে এতক্ষণ মাটির থালার উপর হাত নেড়ে নেড়ে ওদের ঠেকিয়ে রেখেছিলাম। একটু একটু করে বেপরোয়া হয়ে উঠছিল বুভুক্ষুর দল। রক্তরাঙা চোখে ধারালো দাঁত দেখিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আমার হাতের ওপর। আঙুলে কামড় বসিয়ে টুকরো টুকরো করে খেয়ে যাচ্ছিল থালার মাংস। মাংস আর নেই সেখানে, এখন শুধু আছে চর্বি। আচমকা আমার আশার বিজলি চাবুক মেরে চালু করে দিয়েছিল আমার ভয় নিস্তেজ মগজকে। হাত বাড়িয়ে চর্বি তুলে নিয়ে মাখিয়ে দিয়েছিলাম পুটিতে, তারপর হাত রেখেছিলাম বুকের ওপর। শুয়েছিলাম মরার মতন নিস্পন্দ দেহে। আকুল প্রতীক্ষায় নিঃশ্বাস ফেলতেও বুঝে ভুলে গিয়েছিলাম। সহসা আমি নিশ্চল হয়ে যেতে নিশ্চয়ই ধোকায় পড়েছিল মাংসলোভী ইঁদুর বাহিনী। রান্না মাংস ফুরিয়ে যাওয়ার পর আমার কাঁচা মাংস তো রয়েছেই, আর এরকম কাঁচা নরম মাংস এর আগে ওরা বোধহয় অনেক খেয়েছে, আমি জানি। কিন্তু আমি যে এখনো মরিনি, অথচ চুপচাপ শুয়ে রয়েছি, হাতও নাড়ছি না, এই অবস্থাটা বুঝতেই যেটুকু সময় ওরা নিয়েছিল। তারপরে টাকা বুকো দু একটা ধীরে ইঁদুর গন্ধে গন্ধে উঠে এসে দাঁত বসালো চর্বি মাখা পটিতে। দেখা দেখি এলো বাকি সবাই। দেখতে দেখতে ঝাঁকে ঝাঁকে ছেয়ে ফেললো আমার সর্বাঙ্গ, হেঁটে গেল আমার গলার ওপর দিয়ে, ঠোঁট মেলালো আমার ঠোঁটের সঙ্গে। কি কষ্টে যে নিজেকে ওই পুঁতি গন্ধময় ধীবরবাসীদের সান্নিধ্যে রেখেও স্থির হয়েছিলাম তা ভাষায় ব্যক্ত করাও অসম্ভব। সুচতুর শয়তানির দল নখ বসিয়ে আমার চোখ, মুখ, কান, গলা, পা হাত দিয়ে হেঁটে গেলেও বুকের ঠিক যেখানে খড়গের কোপ নেমে আসছে পা দিল না সেখানে। টের পেলাম পটির নানা জায়গায় কুটকুট করে দাঁত বসছে, পটি খসেও পড়েছে নানান জায়গায়। তবুও আমি নড়লাম না, জোরে জোরে নিঃশ্বাস ফেললাম না। অমানসিক প্রচেষ্টায় নিজেকে নিশ্চল রেখে দিলাম, একদম নিশ্চল। খড়গ কিন্তু ইতিমধ্যে আরও নেমে এসেছে, আলখাল্লা কেটে কেটে যাচ্ছে। স্নায়ুর মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করলাম চামড়ার পরশ বুলিয়ে যাওয়ায়। বাঁ হাতের এক ঝটকায় ফেলে দিলাম সমস্ত ইঁদুরকে। খচমচ শব্দে হেঁটে গেল হতচকিত বিবরবাসীরা। অতি সন্তর্পণে এক পাশে সরে গিয়ে খসিয়ে নিলাম একটার পর একটা বাঁধন। তারপর একেবারেই চলে গেলাম কাঠের ফ্রেমের বাইরে। খড়গের কোপ থেকে এখন আমি অনেকটা দূরে, আমি মুক্ত, সাময়িক হলেও স্বাধীন। আমি স্বাধীন হলেও খুনেগুলোর খপ্পর থেকে এখনো কিন্তু নিষ্কৃতি পাইনি। তা সত্ত্বেও বিপুল উল্লাসে অট্টহাসি হেসে যখন নৃত্য করছি পাষাণ কারাগারে, ঠিক সেই সময় স্তব্ধ হলো মরন্ত লোকের তুলনি। অদৃশ্য এক শক্তি তাকে টেনে তুলে নিল সিলিংয়ের কাছে। এই দেখেই চরম শিক্ষা হয়ে গেছিল আমার। নরকের পিশাচগুলো তাহলে আড়াল থেকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল আমার প্রতি মুহূর্তের মরণাধিক যন্ত্রণা। এই স্বাধীনতা তাহলে টিকবে কতক্ষণ? একটার পর একটা অবর্ণনীয় যন্ত্রণা সরিয়ে দিচ্ছি, পরক্ষণেই ততোধিক যন্ত্রণার যন্ত্র হাজির করছে পিশাচ হৃদয় বিচারকরা। তাই নিঃসীম আতঙ্কে কাঠ হয়ে গিয়ে ঝুলঝুল করে তাকিয়েছিলাম চারপাশে চার দেওয়ালের দিকে। প্রথমে যা ঠের পাইনি, এখন তা শিহরণের ঢেউ তুলে দিয়ে গেল আমার প্রতিটি স্নায়ুর ওপর দিয়ে। বিচিত্র একটা পরিবর্তন আসছে ঘরের আকৃতিতে। পরিবর্তনটা কি তা ধরতে পারছি না, কিন্তু তা আজ করতে গিয়েই ঠক ঠক করে কাঁপছে আমার সর্বাঙ্গ। ভয়ের ঘোরের মধ্যে দিয়ে সেই প্রথম আবিষ্কার করলাম গন্ধক দুতির উৎসটা। এই আলোটা আসছে 8 ইঞ্চি ফাঁক থেকে। চারটে দেওয়াল যেখানে মেঝেতে লেগে থাকার কথা, সেখানে রয়েছে 8 ইঞ্চি ফাঁক, অর্থাৎ চারটে ধাতব দেওয়ালই ঝুলছে মেঝে থেকে 8 ইঞ্চি ওপরে। গন্ধক দুতি তার অনির্বাণ আভা নিক্ষেপ করে গেছে এতক্ষণ এই ফাঁকের মধ্যে দিয়ে। ভয়ে বুক ঢিপ ঢিপ করছিল বলে সাহস হলো না ফাঁক দিয়ে উকি মেরে ওদিকে দৃশ্য দেখবার। তারপর অবশ্য চেষ্টা করেছিলাম, মাটিতে উপুড় হয়ে শুয়ে উকি মারতে গেছিলাম, কিন্তু কিছুই দেখতে পাইনি। উঠে দাঁড়িয়েই আচমকা দেওয়ালের চেহারা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।
কিছুক্ষণ আগে আপচাভাবে আঁচ করেছিলাম, কোথায় যেন কি একটা পাল্টে যাচ্ছে। পরিবর্তনের স্বরূপ আন্দাজ করতে গিয়েই অজানা আতঙ্কে প্রাণ উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল আমার। এখন সচক্ষে দেখলাম সেই পরিবর্তন। আগেই বলেছি, এ ঘরের লোহার দেওয়ালে দেওয়ালে আঁকা আছে কিম্ভূত উদ্ভট বিদঘুটে বিভৎস মূর্তি। তাহারা কেউই পার্থিব প্রাণী নয়, অদৃশ্য লোকেরা আততায়ী প্রত্যেকেই। তাদের বিকট চেহারা এতক্ষণ প্রকট হয়ে ওঠেনি, রং ফিকে হয়ে গেছিল বলে। এখন সেই নিষ্প্রভ দানব দল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠেছে। প্রতিটি রঙের রেখা সুস্পষ্ট হয়ে ফুটে উঠছে তাদের গায়ে। কুঠরাগত নারকীয় চোখে দেখা দিয়েছে স্ফুলিঙ্গ। হ্যাঁ, সত্যি আগুন লকলকিয়ে উঠেছে প্রতিটি বিকট আকারের চোখে। সেই সঙ্গে লালাভ হয়ে উঠছে অবয়বগুলো। দেওয়াল তেতে উঠেছে, লাল হয়ে উঠেছে। লোহা তেতে লাল হয়ে গেলে ঠিক যা হয় তেমনই। জানোয়ার, এরা সবাই জানোয়ার, এরা মানুষ না, এরা পশু। এইভাবে শেষে নিকেশ করতে চায় আমাকে। দুবার ওদের পাতা মৃত্যুর ফাঁদ টপকে গিয়ে বেঁচে গিয়েছি আমি। তাই এবার চার দেওয়ালের দানবদের লেলিহান করে তুলেছে লোহা তাতিয়ে দিয়ে। উৎকট বাষ্পে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমার। নিদারুণ আঁচে চামড়া ঝলসে যাবে মনে হচ্ছে। উত্তরোত্তর বেড়েই চলেছে আগুনের আঁচ। চার দেওয়ালের দানব দল লোল জিহ্বা আর আগুন চোখ মেলে যেন আরো কাছে এগিয়ে আসছে। আমার কি দৃষ্টি বিভ্রম হলো নাকি? আঁতকে উঠলাম পরক্ষণেই ঘরের আর একটা নারকীয় পরিবর্তন দেখে। ঘরটা ছিল চৌকোনা, এখন তা দ্রুত বরফির মতন হয়ে যাচ্ছে। ঘরের বিপরীত দুটো কোণ ছোট হচ্ছে যে হারে, মুখোমুখি অন্য দুটি কোণ বড় হচ্ছে সেই একই হারে। দ্রুত থেকে দ্রুততর হচ্ছে মেঝে ছোট হয়ে যাওয়া, সংকীর্ণ হচ্ছে বরফি মেঝে। দুদিক থেকে আগুন রাঙা দেওয়াল আমাকে ঠেলে নিয়ে চলেছে। মাঝের ওই নিতল গহ্বরের দিকেই ঠেলে নিয়ে চলেছে আমায়। হায় ভগবান, আর তো পরিত্রাণেরও পথ নেই দেখছি। ওরা আমাকে এই কারাগারে এনেছিল একটাই উদ্দেশ্যে, পাতালকূপে ফেলে দেবে বলে। দুবার ওদের ফাঁকি দিয়েছি, এবার আর রক্ষে নেই। তেতে ওঠা লাল লোহার দেওয়াল বার কয়েক ছ্যাঁকা দিয়ে ফোসকা রচনা করে গেল আমার গায়ে। উফ, কি যন্ত্রণা! দম আটকে আসছে উগ্র কটু গন্ধে। পিছনের দুই দেওয়ালে ক্রমশ এগিয়ে এসে ঠেলে নিয়ে যাচ্ছে অতলান্ত ওই বিভীষিকার দিকে। ওটা তো একটা কুয়ো। কি আছে ওই কুয়োয়? কেন ওরা আমাকে ফেলে দিতে চায় ওই কুয়োর গর্ভে? উপর হয়ে শুয়ে পড়ে উকি মেরেছিলাম তলদেশে। শিহরণের পর শিহরণ ঘূর্ণি পাকের মতো আবর্ত রচনা করে আমাকে ছিটকে সরিয়ে এনেছিল কুয়োর পার থেকে। যা দেখেছি তার যেন ইহজীবনে দেখতে না হয়। আগুনের লাল লাভা সিলিং থেকে ঠিকরে গিয়ে প্রদীপ্ত করে তুলেছিল কুয়োর তলদেশকে। আর সেখানে বিরাজ করছে যে বিভীষিকা, তা কল্পনায় আনার ক্ষমতা আছে শুধু নরকের বাসিন্দাদের। সে দৃশ্য প্রত্যক্ষ করবার জন্যে প্রস্তুত হয়নি পার্থিব চোখ। করাল ওই বিভীষিকার মধ্যে নিক্ষিপ্ত হওয়ার আশঙ্কাই তো মস্তিষ্ক বিকৃত করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমি তাই ছিটকে সরে এসেছিলাম পেছনে। পরক্ষণেই তপ্ত লৌহ দেওয়ালে ছ্যাঁকা খেয়ে কাতরে উঠে আছড়ে পড়েছিলাম সামনে। পেছনোর আর জায়গা নেই, হয় চিরে চ্যাপ্টা হয়ে জ্যান্ত ঝলসাতে হবে, নয়তো পাতালকূপের মরণাধিক সহিত বরণ করতে হবে নিজেকে। আমি যখন টলছি ঠিক সেই সময় যেন সহস্র দামামা ধ্বনিত হলো বাইরে কোথায়। সম্মিলিত কণ্ঠের বজ্ররোষ বুঝি বিদীর্ণ করে দিল দূর গগন। পাষাণ মেঝের উপর লোহা টেনে নিয়ে যাওয়ার কর্কশ নিনাদে ঝালাপালা হয়ে গেল কানের পর্দা। টলে গিয়ে কুয়োর গর্ভে যখন পড়ে যাচ্ছি, ঠিক তখনই শক্ত হাতে কে যেন আমার বাহুমূল খামচে ধরে টেনে নিয়ে এলো মৃত্যু গহ্বরের কিনারা থেকে। এসে গেছেন জেনারেল লাসালে। টোলাডো দখল করেছে ফরাসি সৈন্য। ব্যর্থ হয়েছে চক্রান্ত।